আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। নভেম্বর মাস সঙ্গে করে অনেক অনুপ্রেরণা নিয়ে এসেছে। কিছুদিন আগেই ২৬শে নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে সেন্ট্রাল হলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বন্দে মাতারামের ১৫০ বছর পূর্তি উপলক্ষে সারা দেশ জুড়ে চমৎকার সব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ২৫শে নভেম্বর অযোধ্যায় রাম মন্দিরে ধর্মধ্বজা উত্তোলন করা হয়েছে। এই দিনেই কুরুক্ষেত্রে জ্যোতিষরে ৫ জন্য স্মারকের উদ্বোধন করা হয়েছে। বন্ধুরা, কিছুদিন আগেই আমি হায়দ্রাবাদে বিশ্বের বৃহত্তম লিফট ইঞ্জিন এমআরও ফ্যাসিলিটির উদ্বোধন করেছি। এয়ারক্রাফটের মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহলের ক্ষেত্রে ভারত একটি বড় পদক্ষেপ নিয়েছে। গত সপ্তাহে মুম্বাইতে একটি অনুষ্ঠানের সময় আইএনএস মাহেকে ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গত সপ্তাহেই ভারতের স্পেস ইকোসিস্টেমকে স্কাইরুটের ইনফিনিটি ক্যাম্পাস এক নতুন উড়ান দিয়েছে। এটি ভারতের নতুন ভাবনা, ইনোভেশন এবং ইয়ুথ পাওয়ারের প্রতিবিম্ব হয়ে উঠেছে। বন্ধুরা, কৃষি ক্ষেত্রেও দেশ বড় সাফল্য অর্জন করেছে। ভারত ৩৫৭ মিলিয়ন টন খাদ্যশস্য উৎপাদন করে একটি ঐতিহাসিক রেকর্ড তৈরি করেছে। ৩৫৭ মিলিয়ন টন। 10 বছর আগের তুলনায় ভারতের খাদ্যশস্য উৎপাদন ১০০ মিলিয়ন টন বৃদ্ধি পেয়েছে। খেলার জগতেও ভারতের বিজয় পতাকা উড়েছে। কিছুদিন আগেই কমনওয়েলথ গেমসের আয়োজক দেশ হিসেবেও ঘোষণা করা হয়েছে। এও একটি বড় অর্জন। এটা দেশবাসীর আর মন কি বাত দেশের মানুষের এই ধরনের সাফল্যকে এবং মানুষের সম্মিলিত প্রচেষ্টাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরার একটি চমৎকার মঞ্চ। বন্ধুরা, যদি মনে জেদ থাকে আর সম্মিলিত শক্তির ওপর এবং দলগত কাজের ওপর বিশ্বাস থাকে, যদি পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর সাহস থাকে, তাহলে কঠিন থেকে কঠিনতম কাজেও সাফল্য নিশ্চিত হয়ে যায়। আপনারা সেই সময়ের কথা কল্পনা করুন, যখন স্যাটেলাইট ছিল না, জিপিএস সিস্টেম ছিল না, নেভিগেশনের কোনো সুবিধা ছিল না। তখনও আমাদের নাবিকরা বড় বড় জাহাজ নিয়ে সমুদ্রে বেরিয়ে পড়তেন এবং নির্দিষ্ট স্থানে পৌঁছতেন। এখন সমুদ্র ছাড়িয়ে বিশ্বের দেশগুলি মহাকাশের অনন্ত উচ্চতা মাপছে। চ্যালেঞ্জ সেখানেও একই, না কোনো জিপিএস সিস্টেম আছে, না যোগাযোগের সেই রকম ব্যবস্থা আছে। তাহলে আমরা কিভাবে এগিয়ে যাব? বন্ধুরা, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আমার দৃষ্টি আকর্ষণ করেছে। এই ভিডিওটি ছিল ইসরোর একটি অভিনব ড্রোন প্রতিযোগিতার। এই ভিডিওতে আমাদের দেশের যুব সম্প্রদায় এবং বিশেষ করে আমাদের জেনজি মঙ্গল গ্রহের মতো পরিস্থিতিতে ড্রোন ওড়ানোর চেষ্টা করছিলেন। ড্রোন উড়ছিল, কিছু মুহূর্ত ভারসাম্য বজায় রাখত, তারপর হঠাৎ মাটিতে পড়ে যেত। জানেন কেন? কারণ এখানে যে ড্রোনগুলো উড়ছিল সেগুলোতে জিপিএসের সাপোর্ট একেবারেই ছিল না। মঙ্গল গ্রহে জিপিএস সম্ভব নয়, তাই ড্রোনের কাছে কোনো বাহ্যিক সংকেত ছিল না বা গাইডেন্স পাওয়া সম্ভব ছিল না। ড্রোনটিকে নিজের ক্যামেরা এবং ইনবিল্ট সফটওয়্যারের সাহায্যে উড়তে হতো। ওই ছোট্ট ড্রোনটিকে ভূমির প্যাটার্ন চিনতে হতো, উচ্চতা মাপতে হতো, বাধা বুঝতে হতো এবং নিজেই সুরক্ষিতভাবে নামার পথ খুঁজে বের করতে হতো। তাই ড্রোনগুলো একের পর এক পড়ে যাচ্ছিল। বন্ধুরা, এই প্রতিযোগিতায় পুনের একটি তরুণ দল কিছুটা সাফল্য পেয়েছিল। তাদের ড্রোনও অনেকবার পড়েছে, ক্র্যাশ করেছে, কিন্তু তারা হার মানেনি।
বহুবার চেষ্টার পর এই দলের ড্রোনটি মঙ্গল গ্রহের পরিস্থিতিতে কিছুক্ষণ উড়তে সক্ষম হয়েছিল। বন্ধুরা, এই ভিডিওটি দেখতে দেখতে আমার মনে আরও একটি দৃশ্য ভেসে উঠল। সেই দিনটি যখন চন্দ্রযান 2 এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল। কিছুদিন গোটা দেশ এবং বিশেষ করে বিজ্ঞানীরা কিছু মুহূর্তের জন্য হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু বন্ধুরা, ব্যর্থতা তাদের থামাতে পারেনি। সেই দিনই তারা চন্দ্রযান 3 এর সাফল্যের গল্প লিখতে শুরু করে দিয়েছিল। এটাই কারণ যে যখন চন্দ্রযান 3 সফলভাবে ল্যান্ডিং করে, তখন তা শুধু একটি মিশনের সাফল্য ছিল না, সেটি ছিল ব্যর্থতা থেকে বেরিয়ে এসে তৈরি হওয়া বিশ্বাসের সাফল্য। এই ভিডিওতে যে তরুণদের দেখা যাচ্ছে, তাদের চোখে আমি সেই একই ঝলক দেখতে পেলাম। যতবারই আমি আমাদের যুব সমাজের পরিশ্রম এবং বিজ্ঞানীদের নিষ্ঠা দেখি, মন উৎসাহে ভরে যায়। তরুণদের এই নিষ্ঠাই উন্নত ভারতের অনেক বড় শক্তি। আমার প্রিয় দেশবাসী, আপনারা সকলেই মধুর মিষ্টতার সঙ্গে অবশ্যই পরিচিত। কিন্তু প্রায়শই আমরা এটা জানতে পারি না, এর পেছনে কত মানুষের পরিশ্রম আছে, কত ঐতিহ্য আছে এবং প্রকৃতির সঙ্গে কত সুন্দর সমন্বয় রয়েছে। বন্ধুরা, জম্মু ও কাশ্মীরের পাহাড়ি অঞ্চলে বন তুলসী অর্থাৎ সুলাই, সুলাইয়ের ফুল থেকে এখানকার মৌমাছিরা অত্যন্ত অনন্য মধু তৈরি করে। এই মধু সাদা রঙের হয়, যাকে রামবন সুলাই হানি বলা হয়। কয়েক বছর আগেই রামবন সুলাই হানিকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। এরপর থেকে এই মধুর পরিচিতি সারা দেশে ছড়িয়ে পড়ছে। বন্ধুরা, দক্ষিণ কন্নড় জেলার পুত্তুরে সেখানকার গাছপালা মধু উৎপাদনের জন্য উৎকৃষ্ট বলে মনে করা হয়। এখানে গ্রামজন্য নামের একটি কৃষক সংস্থা এই প্রাকৃতিক উপহারকে নতুন দিশা দেখাচ্ছে। গ্রামজন্য এখানে একটি আধুনিক প্রসেসিং ইউনিট তৈরি করেছে। ল্যাব, বটলিং, স্টোরেজ এবং ডিজিটাল ট্র্যাকিংয়ের মতো সুবিধা যুক্ত করা হয়েছে। এখন এই মধুই ব্র্যান্ডেড পণ্য হয়ে গ্রাম থেকে শহরে পৌঁছে যাচ্ছে। এই প্রচেষ্টার ফলে ২৫০০-এরও বেশি কৃষক উপকৃত হয়েছেন। বন্ধুরা, কর্ণাটকেরই তুমকুর জেলায় শিবগঙ্গা কালিঞ্জিয়া নামক একটি সংস্থার প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। এখানে প্রত্যেক সদস্যকে শুরুতে 2টি বি বক্স দেওয়া হয়। এইভাবে এই সংস্থাটি বহু কৃষককে তাদের অভিযানের সঙ্গে যুক্ত করেছে। এই সংস্থার সঙ্গে যুক্ত কৃষকেরা মধু সংগ্রহ করেন, চমৎকার প্যাকেজিং করেন এবং স্থানীয় বাজারে পৌঁছে দেন। এর ফলে তাদের লক্ষ লক্ষ টাকা আয়ও হচ্ছে। এমনই একটি উদাহরণ হল নাগাল্যান্ডের ক্লিফ হানি হান্টিং। নাগাল্যান্ডের চোকলাঙ্গন গ্রামে ছিয়ামনি ইয়াঙ্গন জনজাতি বহু শতাব্দী ধরে মধু সংগ্রহের কাজ করে আসছে। এখানে মৌমাছিরা গাছে নয়, বরং উঁচু পাথরের খাঁজে নিজেদের ঘর তৈরি করে। তাই মধু সংগ্রহের কাজটিও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই কারণে এখানকার মানুষেরা মৌমাছিদের সঙ্গে প্রথমে নম্রভাবে কথা বলে, তাদের থেকে অনুমতি নেয়, তাদের জানায় যে আজ তারা মধু নিতে এসেছে। এরপর তারা মধু সংগ্রহ করে। বন্ধুরা, আজ ভারত মধু উৎপাদনে নতুন রেকর্ড তৈরি করছে। 11 বছর আগে দেশে মধুর উৎপাদন ছিল ৭৬,০০০ মেট্রিক টন। এখন তা বেড়ে ১.৫ লক্ষ মেট্রিক টনেরও বেশি হয়ে গেছে। বিগত কয়েক বছরে মধুর রপ্তানিও ৩ গুণের বেশি বেড়েছে। হানি মিশন কার্যক্রমের অধীনে খাদি গ্রামোদ্যোগ ২.২ লক্ষেরও বেশি বি বক্স মানুষের মধ্যে বিতরণ করেছে। এর ফলে হাজার হাজার মানুষ রোজগারের নতুন সুযোগ পেয়েছে। অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্তে মধুর মিষ্টতাও বাড়ছে এবং এই মিষ্টতা কৃষকদের আয়ও বাড়াচ্ছে। আমার প্রিয় দেশবাসী, হরিয়ানার কুরুক্ষেত্রে মহাভারতের যুদ্ধ হয়েছিল, এ আমরা সকলেই জানি। কিন্তু যুদ্ধের এই অভিজ্ঞতাকে এখন আপনারা
সেখানে মহাভারত অনুভব কেন্দ্রেও সাক্ষাৎ অনুভব করতে পারেন। এই অনুভব কেন্দ্রে মহাভারতের গাথাকে 3D লাইট অ্যান্ড সাউন্ড শো এবং ডিজিটাল টেকনিকের মাধ্যমে দেখানো হচ্ছে। 25শে নভেম্বর আমি যখন কুরুক্ষেত্রে গেছিলাম, তখন এই অনুভব কেন্দ্রের অভিজ্ঞতা আমাকে আনন্দে ভরিয়ে দিয়েছিল। বন্ধুরা, কুরুক্ষেত্রে ব্রহ্ম সরোবরের তীরে আয়োজিত আন্তর্জাতিক গীতা মহোৎসবে সামিল হওয়াও আমার জন্য খুবই বিশেষ একটা ব্যাপার ছিল। আমি এটা দেখে অত্যন্ত প্রভাবিত হয়েছি যে কিভাবে সারা বিশ্বের মানুষ দিব্যগ্রন্থ গীতার মাধ্যমে অনুপ্রাণিত হচ্ছেন। এই মহোৎসবে ইউরোপ এবং মধ্য এশিয়া সহ বিশ্বের অনেক দেশের মানুষ অংশগ্রহণ করেছিল। এই মাসের শুরুতে সৌদি আরবে প্রথমবার কোনো সার্বজনীন মঞ্চে গীতা উপস্থাপন করা হয়েছে। ইউরোপের লাতভিয়াতেও একটি স্মরণীয় গীতা মহোৎসব আয়োজিত হয়েছিল। এই মহোৎসবে লাতভিয়া, এস্তোনিয়া, লিথুয়ানিয়া এবং আলজেরিয়ার শিল্পীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। বন্ধুরা, ভারতের মহান সংস্কৃতিতে শান্তি ও করুণার অনুভূতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কল্পনা করুন, যখন চারিদিকে বিনাশের ভয়াবহ পরিবেশ তৈরি হয়েছিল। এমন কঠিন সময়ে গুজরাটের নবানগড়ের জাম সাহেব মহারাজা দিগ্বিজয় সিং যে মহান কার্য করেছিলেন, তা আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। সেই সময় জাম সাহেব কোনো সামরিক জোট বা যুদ্ধের রণনীতি নিয়ে ভাবছিলেন না, বরং তাঁর চিন্তা ছিল যে কিভাবে বিশ্বযুদ্ধের মাঝে পোলিশ ইহুদি শিশুদের রক্ষা করা যায়। তিনি গুজরাটে তখন হাজার হাজার শিশুকে আশ্রয় দিয়ে তাদের নতুন জীবন দিয়েছিলেন, যা আজও একটি দৃষ্টান্ত। কিছুদিন আগে দক্ষিণ ইসরায়েলের মোশাভ নেভাটিমে জাম সাহেবের প্রতিমূর্তির উন্মোচন করা হয়েছে। এটি একটি অত্যন্ত বিশেষ সম্মান। গত বছর পোল্যান্ডের ভার্সোতে জাম সাহেবের স্মারকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করার সৌভাগ্য হয়েছিল। আমার জন্য সেই মুহূর্তটি অবিস্মরণীয় হয়ে থাকবে। আমার প্রিয় দেশবাসী, কিছুদিন আগে আমি ন্যাচারাল ফার্মিংয়ের একটি বিশাল সম্মেলনে অংশ নিতে কোয়েম্বাটুর গিয়েছিলাম। দক্ষিণ ভারতে ন্যাচারাল ফার্মিং নিয়ে যে প্রচেষ্টা চলছে, তা দেখে আমি অত্যন্ত প্রভাবিত হয়েছি। কত হাইলি কোয়ালিফাইড প্রফেশনাল যুবক যুবতী ন্যাচারাল ফার্মিং ফিল্ডে আসছেন। আমি সেখানে কৃষকদের সঙ্গে কথা বলেছি, তাদের অভিজ্ঞতা জেনেছি। ন্যাচারাল ফার্মিং ভারতের প্রাচীন ঐতিহ্যের অংশ এবং আমাদের সকলের কর্তব্য হল ধরিত্রী মায়ের রক্ষার জন্য একে নিরন্তর উৎসাহিত করা। বন্ধুরা, বিশ্বের সবচেয়ে পুরনো ভাষা এবং বিশ্বের সবচেয়ে প্রাচীন শহরগুলির মধ্যে একটি শহর, এই দুটির সমন্বয় সর্বদাই চমকপ্রদ। আমি কাশী তামিল সঙ্গমামের কথা বলছি। 2রা ডিসেম্বর থেকে কাশীর নমঘাটে চতুর্থ কাশী তামিল সঙ্গমাম উৎসব শুরু হচ্ছে। এবারের কাশী তামিল সঙ্গমামের থিম খুবই আকর্ষণীয়, লার্ন তামিল। তামিল করকলম কাশী তামিল সঙ্গমম সেই সমস্ত মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে যাদের তামিল ভাষার প্রতি অনুরাগ আছে। কাশীর মানুষের সঙ্গে যখনই কথা হয়, তখন তারা সবসময় বলেন যে কাশী তামিল সঙ্গমামের অংশ হতে তাদের খুব ভালো লাগে। এখানে তারা নতুন কিছু শেখার এবং নতুন নতুন মানুষের সঙ্গে দেখা করার সুযোগ পান। এইবারও কাশীবাসী পূর্ণ উদ্যম ও উৎসাহের সঙ্গে তামিলনাড়ু থেকে আগত নিজেদের ভাই বোনদের স্বাগত জানানোর জন্য অত্যন্ত উৎসুক। আপনাদের সকলকে কাশী তামিল সঙ্গমামের অংশ হতে অনুরোধ করছি। এর সাথে এমন আরও মঞ্চের কথা ভাবুন, যা দিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনা শক্তিশালী হয়। এখানে আমি আরেকবার বলতে চাইব, तमिल कलाचारम उयर्वानद, तमिल मौली उयर्वानद, तमिल
ইন্দিয়াবিন পেরুমিদম। আমার প্রিয় দেশবাসী, যখন ভারতের সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী হয় তখন প্রত্যেক ভারতীয় গর্বিত হন। গত সপ্তাহে মুম্বাইতে আইএনএস মাহেকে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিছু মানুষের মধ্যে এর স্বদেশী ডিজাইন নিয়ে খুব আলোচনা হয়েছে। আবার পুদুচেরি এবং মালাবার উপকূলের মানুষ এর নামেই খুশি হয়েছেন। আসলে মাহে নামটি একটি জায়গার নামে রাখা হয়েছে যার একটি সমৃদ্ধ ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে। কেরালা এবং তামিলনাড়ুর অনেক মানুষ এই বিষয়টি লক্ষ্য করেছেন যে এই যুদ্ধজাহাজটির ক্রেস্ট উরুমি এবং কালহরিয়াপট্টুর ঐতিহ্যবাহী নমনীয় তরবারির মতো দেখতে। এটা আমাদের সকলের জন্য গর্বের বিষয় যে আমাদের নৌবাহিনী খুব দ্রুত আত্মনির্ভরতার দিকে এগিয়ে চলেছে। 4ই ডিসেম্বর আমরা নৌবাহিনী দিবস পালন করতে চলেছি। এই উপলক্ষটি আমাদের সৈন্যদের অদম্য সাহস এবং পরাক্রমকে সম্মান জানানোর একটি বিশেষ দিন। বন্ধুরা, যারা নৌবাহিনীর সঙ্গে যুক্ত পর্যটনে আগ্রহী তাদের জন্য আমাদের দেশে অনেক জায়গা আছে যেখানে গিয়ে তারা অনেক কিছু শিখতে পারবেন। দেশের পশ্চিম উপকূলে গুজরাটের সোমনাথের কাছে একটি জেলা আছে দিউ। দিউতে আইএনএস খুকরিকে উৎসর্গীকৃত খুকরি মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়াম আছে। আবার গোয়ায় নেভাল এভিয়েশন মিউজিয়াম আছে, যা এশিয়ার মধ্যে অনন্য এক সংগ্রহশালা। ফোর্ট কোচির আইএনএস দ্রোণাচার্যে ইন্ডিয়ান নেভাল মেরিটাইম মিউজিয়াম আছে। এখানে আমাদের দেশের মেরিটাইম হিস্ট্রি এবং ইন্ডিয়ান নেভির ইভলিউশন দেখা যায়। শ্রী বিজয়পুরম, যাকে আগে পোর্ট ব্লেয়ার বলা হতো, সেখানে সামুদ্রিকা নেভাল মেরিন মিউজিয়াম সেই অঞ্চলের সমৃদ্ধ ইতিহাসকে তুলে ধরার জন্য পরিচিত। কারোয়ারের রবীন্দ্রনাথ ট্যাগর বিচে ওয়ারশিপ মিউজিয়ামে মিসাইল এবং অস্ত্রের রেপ্লিকা রাখা হয়েছে। বিশাখাপত্তনমেও একটি সাবমেরিন, হেলিকপ্টার এবং এয়ারক্রাফট মিউজিয়াম আছে, যা ইন্ডিয়ান নেভির সঙ্গে যুক্ত। আমি আপনাদের সকলকে, বিশেষ করে যারা মিলিটারি ইতিহাসে আগ্রহী, তাদের অনুরোধ করছি যে আপনারা এই মিউজিয়ামগুলি অবশ্যই দেখতে যান। আমার প্রিয় দেশবাসী, শীতকাল এসে গেছে এবং তার সাথে শীতকালীন পর্যটনের সময়ও এসে গেছে। বিশ্বের অনেক দেশ শীতকালীন পর্যটনকে, উইন্টার ট্যুরিজমকে তাদের অর্থনীতির একটি খুব বড় ভিত্তি বানিয়েছে। অনেক দেশে বিশ্বের সবচেয়ে সফল উইন্টার ফেস্টিভ্যাল এবং উইন্টার স্পোর্টস মডেল আছে। এই দুটি অংশ স্কিইং, স্নোবোর্ডিং, স্নো ট্রেকিং, আইস ক্লাইম্বিং এবং ফ্যামিলি স্নো পার্কের মতো অভিজ্ঞতাকে তাদের পরিচয় বানিয়েছে। তারা তাদের উইন্টার ফেস্টিভ্যালগুলোকেও বিশ্বব্যাপী আকর্ষণে পরিণত করেছে। বন্ধুরা, আমাদের দেশেও উইন্টার ট্যুরিজমের সমস্ত সম্ভাবনা বিদ্যমান। আমাদের কাছে পাহাড়ও আছে, সংস্কৃতিও আছে, আর অ্যাডভেঞ্চারের অসীম সম্ভাবনাও আছে। আমি আনন্দিত যে আজকাল উত্তরাখণ্ডের উইন্টার ট্যুরিজম মানুষকে খুব আকর্ষণ করছে। শীতের মরশুমে আউলি, মুন্সিয়ারি, চোপটা এবং ডেহরার মতো জায়গাগুলি খুব জনপ্রিয় হচ্ছে। কিছুদিন আগেই পিথোরাগড় জেলায় 14,500 ফুটেরও বেশি উচ্চতায় আদি কৈলাসে রাজ্যের প্রথম হাই অল্টিটিউড আল্ট্রা রান ম্যারাথনের আয়োজন করা হয়েছিল। এতে সারা দেশের 18টি রাজ্য থেকে 750-রও বেশি অ্যাথলিট অংশ নিয়েছিলেন। 60 কিলোমিটার দীর্ঘ আদি কৈলাস পরিক্রমা রানের সূচনা কনকনে ঠান্ডার মধ্যে ভোর 5টায় হয়েছিল। এত ঠান্ডা সত্ত্বেও মানুষের উৎসাহ দেখার মতো ছিল। আদি কৈলাস যাত্রায়, যেখানে 3 বছর আগে পর্যন্ত মাত্র 2000-এর কম পর্যটক আসতেন,
এখন এই সংখ্যাও বেড়ে 30,000-এরও বেশি হয়ে গেছে। বন্ধুরা, আর কয়েক সপ্তাহের মধ্যেই উত্তরাখণ্ডে উইন্টার গেমসের আয়োজন হতে চলেছে। সারা দেশের খেলোয়াড়, অ্যাডভেঞ্চার প্রেমী এবং খেলার সঙ্গে যুক্ত মানুষেরা এই আয়োজন নিয়ে উৎসাহিত। স্কিইং হোক বা স্নোবোর্ডিং, বরফের উপর হওয়া অনেক খেলার প্রস্তুতি শুরু হয়ে গেছে উত্তরাখণ্ড উইন্টার ট্যুরিজমের প্রচারের জন্য। কানেক্টিভিটি এবং ইনফ্রাস্ট্রাকচারের উপরেও ফোকাস করা হয়েছে। হোমস্টে নিয়ে নতুন পলিসিও তৈরি করা হয়েছে। বন্ধুরা, শীতকালে ওয়েড ইন ইন্ডিয়া অভিযানেরও আলাদা জনপ্রিয়তা থাকে। শীতের সোনালি রোদ হোক, পাহাড় থেকে নেমে আসা কুয়াশার চাদর হোক, ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য পাহাড়ও খুব জনপ্রিয় হচ্ছে। অনেক বিয়ে তো এখন বিশেষ করে গঙ্গা নদীর তীরে হচ্ছে। বন্ধুরা, শীতের এই দিনগুলিতে হিমালয়ের উপত্যকা এমন এক অভিজ্ঞতার অংশ হয়ে যায় যা সারা জীবন সঙ্গে থাকে। আপনি যদি এই শীতে কোথাও যাওয়ার কথা ভাবছেন, তাহলে হিমালয়ের উপত্যকার কথা অবশ্যই ভাববেন। বন্ধুরা, কয়েক সপ্তাহ আগে আমি ভুটান গিয়েছিলাম। এই ধরনের সফরে বিভিন্ন ধরনের আলোচনার সুযোগ পাওয়া যায়। আমার এই যাত্রায় আমি ভুটানের রাজা, বর্তমান রাজার পিতা, যিনি নিজেও আগে রাজা ছিলেন, সেখানকার প্রধানমন্ত্রী এবং অন্যান্য মানুষের সঙ্গে দেখা করেছি। এই সময় প্রত্যেকের কাছ থেকে একটা কথা অবশ্যই শুনতে পেয়েছি। সকলেই সেখানে বুদ্ধিস্ট রেলিক্স অর্থাৎ ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষ পাঠানোর জন্য ভারতবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন। আমি যখনই এটা শুনেছি, আমার হৃদয় গর্বে ভরে উঠেছে। বন্ধুরা, ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষ নিয়ে অন্যান্য অনেক দেশেও এই রকম উৎসাহ দেখা গেছে। গত মাসেই ন্যাশনাল মিউজিয়াম থেকে এই পবিত্র দেহাবশেষগুলিকে রাশিয়ার কালমিকিয়াতে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে বৌদ্ধ ধর্মের বিশেষ গুরুত্ব রয়েছে। আমাকে জানানো হয়েছে এগুলির দর্শনের জন্য রাশিয়ার দূর দূরান্ত থেকেও বহু সংখ্যক মানুষ সেখানে পৌঁছেছিলেন। এই পবিত্র দেহাবশেষগুলিকে মঙ্গোলিয়া, ভিয়েতনাম এবং থাইল্যান্ডেও নিয়ে যাওয়া হয়েছে। সব জায়গাতেই মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। এগুলির দর্শনের জন্য থাইল্যান্ডের রাজাও পৌঁছেছিলেন। সমগ্র বিশ্বে ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষের প্রতি এত গভীর সম্মান দেখে সত্যি মনটা ভরে যায়। এটা শুনে খুব ভালো লাগে যে কিভাবে এই ধরনের কোনো উদ্যোগ সারা বিশ্বের মানুষকে একে অপরের সঙ্গে যুক্ত করার মাধ্যম হয়ে ওঠে। আমি আপনাদের সকলকে সর্বদা ভোকাল ফর লোকালের মন্ত্রকে সঙ্গে নিয়ে চলার কথা বলি। কিছুদিন আগেই G20 শিখর সম্মেলনের সময় যখন বিশ্বের অনেক নেতাকে উপহার দেওয়ার কথা এলো, তখন আমি আবার বললাম ভোকাল ফর লোকাল। আমি দেশবাসীর পক্ষ থেকে বিশ্ব নেতাদের উপহার প্রদানের সময় এই ভাবনাটি মাথায় রাখা হয়েছিল। G20-র সময় আমি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতিকে নটরাজের ব্রজমূর্তি উপহার দিয়েছি। এটি তামিলনাড়ুর তাঞ্জাভুরের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত চোল যুগের ভাস্কর্যের এক চমৎকার উদাহরণ। কানাডার প্রধানমন্ত্রীকে রূপোর ঘোড়ার প্রতিকৃতি দেওয়া হয়েছে, যা রাজস্থানের উদয়পুরের চমৎকার ভাস্কর্য শিল্পকে তুলে ধরে। জাপানের প্রধানমন্ত্রীকে রূপোর বুদ্ধের প্রতিকৃতি উপহার দেওয়া হয়েছে। এতে তেলেঙ্গানা আর করিমনগরের বিখ্যাত সিলভার ক্রাফটের সূক্ষ্মতা প্রকাশ পায়। ইতালির প্রধানমন্ত্রীকে ফুলের নকশা করা রূপোর আয়না উপহার দেওয়া হয়েছে। এটিও করিমনগরেরই ঐতিহ্যবাহী ধাতু শিল্পকলাকে তুলে ধরে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে পিতলের উর্লি উপহার দিয়েছিলাম। এটি কেরালার মুন্নারের এক উৎকৃষ্ট শিল্পকর্ম। আমার উদ্দেশ্য ছিল গোটা বিশ্ব ভারতের শিল্পকলা এবং ঐতিহ্য সম্পর্কে জানুক এবং আমাদের কারিগরদের প্রতিভা বিশ্বমঞ্চে স্থান পাক। বন্ধুরা,
আমি আনন্দিত যে ভোকাল ফর লোকালের ভাবনাকে দেশের কোটি কোটি মানুষ নিজেদের জীবনের অংশ করে নিয়েছেন। এই বছর যখন আপনারা উৎসবের কেনাকাটার জন্য বাজারে গিয়েছিলেন, তখন একটি বিষয় আপনারা সকলেই অনুভব করেছেন। মানুষের পছন্দ এবং বাড়িতে আসা জিনিসপত্রের মধ্যে একটি স্পষ্ট ইঙ্গিত দেখা যাচ্ছিল। দেশ স্বদেশীর দিকে ফিরছে। মানুষ নিজেদের মন থেকে ভারতীয় পণ্য বেছে নিচ্ছিলেন। এই পরিবর্তন ছোট ছোট দোকানদাররাও অনুভব করেছেন। এইবার যুব সমাজও ভোকাল ফর লোকাল অভিযানকে গতি দিয়েছে। আগামী কিছুদিনের মধ্যে ক্রিসমাস এবং নতুন বছরে কেনাকাটার নতুন পর্ব শুরু হতে চলেছে। আমি আপনাদের আবার মনে করিয়ে দেব, ভোকাল ফর লোকালের মন্ত্র মনে রাখবেন। কিনুন সেটাই যা দেশে তৈরি হয়েছে, বিক্রি করুন সেটাই যাতে কোনো দেশবাসীর পরিশ্রম জড়িয়ে আছে। আমার প্রিয় দেশবাসী, ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে এই মাসটি সুপারহিট হয়েছে। এই মাসের শুরুটা ভারতীয় মহিলা দলের আইসিসি মহিলা বিশ্বকাপ জয়ের মাধ্যমে হয়েছিল, কিন্তু তারপরেও মাঠে আরও অনেক অ্যাকশন দেখতে পাওয়া গেছে। কিছুদিন আগেই টোকিওতে ডিফ অলিম্পিক্স হয়েছে, যেখানে ভারত তার সর্বকালের সেরা পারফরমেন্স প্রদর্শন করে 20টি মেডেল জিতেছে। আমাদের মহিলা খেলোয়াড়রাও কবাডি বিশ্বকাপ জিতে ইতিহাস রচনা করেছেন। পুরো টুর্নামেন্টে তারা অসাধারণ প্রদর্শন করে প্রত্যেক ভারতবাসীর মন জয় করে নিয়েছেন। ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনালেও আমাদের খেলোয়াড়দের প্রদর্শন চমৎকার ছিল। তারা 20টি মেডেল জিতেছেন। বন্ধুরা, আমাদের মহিলা দল নিয়ে আরও বেশি আলোচনা হচ্ছে। ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপ জয়। বড় কথা হলো, আমাদের এই দল একটিও ম্যাচ না হেরে এই টুর্নামেন্ট জিতেছে। দেশবাসী এই দলের প্রত্যেক খেলোয়াড়ের জন্য অত্যন্ত গর্বিত। এই দলের সঙ্গে আমার প্রধানমন্ত্রীর বাসভবনে সাক্ষাৎ হয়েছিল। সত্যি এই দলের সাহস, তাদের উদ্দীপনা আমাদের অনেক কিছু শেখায়। এই জয় আমাদের ক্রীড়া ইতিহাসের অন্যতম সেরা জয়, যা প্রত্যেক ভারতীয়কে অনুপ্রাণিত করবে। বন্ধুরা, আজকাল আমাদের দেশে এন্ডুরেন্স স্পোর্টসের এক নতুন ক্রীড়া সংস্কৃতিও দ্রুত উঠে আসছে। এন্ডুরেন্স স্পোর্টস বলতে আমি এমন স্পোর্টস অ্যাক্টিভিটির কথা বলছি যেখানে আপনার ক্ষমতার পরীক্ষা হয়। কয়েক বছর আগে পর্যন্ত ম্যারাথন এবং বাইকাথনের মতো বিশেষ ইভেন্ট কিছু নির্দিষ্ট মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন অনেক কিছু বদলে গেছে। আমাকে জানানো হয়েছে যে সারা দেশে প্রতি মাসে 1500-ও বেশি এন্ডুরেন্স স্পোর্টসের আয়োজন করা হয়। এই ইভেন্টগুলিতে অংশ নেওয়ার জন্য অ্যাথলিটরা দূর দূরান্তে যান। বন্ধুরা, এন্ডুরেন্স স্পোর্টসেরই একটি উদাহরণ হলো আয়রনম্যান ট্রায়াথলন। আপনারা কল্পনা করুন, যদি আপনাদের বলা হয় আপনাদের কাছে একদিনেরও কম সময় আছে এবং আপনাদের এই 3টি কাজ করতে হবে: সমুদ্রে 4 কিলোমিটার সাঁতার কাটা, 180 কিলোমিটার সাইকেল চালানো এবং প্রায় 42 কিলোমিটার ম্যারাথন দৌড়ানো। তাহলে আপনারা ভাববেন যেটা কিভাবে সম্ভব। কিন্তু ইস্পাত কঠিন মনোবলের মানুষেরা এই কাজটিও সফলভাবে করে ফেলেন। তাই একে আয়রনম্যান ট্রায়াথলন বলা হয়। সম্প্রতি গোয়াতে এমনই একটি আয়োজন করা হয়েছিল। আজকাল এই ধরনের আয়োজনেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। এমন আরও অনেক প্রতিযোগিতা আছে যা আমাদের তরুণ বন্ধুদের মধ্যে খুব জনপ্রিয় হচ্ছে। আজকাল অনেক মানুষ ফিট ইন্ডিয়া, সানডেজ অন সাইকেলের মতো অনুষ্ঠানে অংশ নিতে একত্রিত হচ্ছেন। এগুলোই ফিট থাকতে উৎসাহিত করছে। বন্ধুরা,
প্রতি মাসে আপনাদের সঙ্গে দেখা করা আমার জন্য সবসময় এক নতুন অভিজ্ঞতা। আপনাদের কাহিনী, আপনাদের প্রচেষ্টা আমাকে নতুন করে অনুপ্রাণিত করে। আপনাদের বার্তায় আপনারা যে পরামর্শ পাঠান, যে অভিজ্ঞতা ভাগ করে নেন, তা থেকে আমরা এই অনুষ্ঠানে ভারতের বৈচিত্র্যকে অন্তর্ভুক্ত করার অনুপ্রেরণা পাই। যখন আমরা আগামী মাসে আবার দেখা করব, তখন 2025 শেষ হতে চলেছে। দেশের বেশিরভাগ অংশে ঠান্ডাও বাড়বে। শীতের এই মরশুমে আপনারা নিজের এবং নিজের পরিবারের বিশেষ যত্ন নেবেন। আগামী মাসে আমরা কিছু নতুন বিষয়, নতুন ব্যক্তিত্বদের নিয়ে অবশ্যই আলোচনা করব। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।